আসসালামু আলাইকুম। শুরু করছি। নিষিদ্ধ চাহনা পর্ব ২-৩। লেখিকা সারা চৌধুরী। ঈশানের কথা শুনে দরজা থেকে সরে দাঁড়ায় আতিয়া বেগম। ফাইজ এগিয়ে এলো বাড়ির ভিতরে। হাতে থাকা শপিং ব্যাগ আর মিষ্টির ব্যাগগুলো আতিয়া বেগমের হাতে দিয়ে ফাইজ এগিয়ে যায় সোফার দিকে। আতিয়া বেগম সবাইকে বসতে বলে রান্নাঘরে ছুটে গেলেন নাস্তা নিতে। এদিকে ঈশান গল্প করছে ইলিয়াস চৌধুরীর সাথে। সন্তান যতই খারাপ হোক, বাবা মায়ের কাছে একবার পা ধরে মাফ চাইলে কোনো বাবা মা-ই ক্ষমা না করে থাকতে পারে না। পিহু মাত্র খাবার শেষ করে টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে। এতক্ষণ পিহুকে কেউ খেয়াল না করলেও এখন ফাইজ আর ঈশানের চোখে পড়ে গেল। ফাইজ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তার সামনে একটা অচেনা মেয়ে, তবে তার মতে পরীর মতো লাগছে মেয়েটাকে। পিহুর দিকে তাকিয়ে ঈশান উচ্চস্বরে বলে উঠল, আরে পিহু নাকি? ঈশানের কথা শুনে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায় পিহু। চোখাচোখি হয়ে যায় ফাইজের সাথে। পিহু চোখ নামিয়ে নেয়। তখন ইলিয়াস চৌধুরী পিহুকে ডেকে উঠে তার কাছে যেতে বলে। পিহুর অনিচ্ছা থাকা সত্ত্বেও মাথায় ভালো করে কাপড় দিয়ে এগিয়ে যায় সোফার দিকে। এদিকে আতিয়া বেগম ও নাস্তার প্লেট নিয়ে এসেছেন। পিহু সোফার কাছে যেতেই ইলিয়াস চৌধুরী তার পাশে বসতে ইশারা করে। পিহু চুপচাপ মাথা নিচু করে বসে পড়ে। পিহুকে বসতে দেখে ঈশান বলে উঠে, আমাদের তো দেখছি ভুলেই গেছিস, একবারও কথা বললি না। তা থাক, কেমন আছিস বল। আলহামদুলিল্লাহ। পিহুর ছোট্ট কথা মোটেই আশা করেনি ঈশান। কারণ ছোট থেকে সব থেকে বেশি ফ্রি ছিল ঈশানের সাথে পিহু। আর পিহুকে ঈশান ও নিজের ছোট বোনের মতো ভালোবাসত। ফাইজের চোখ এখনো পিহুতে আটকে আছে। পিহুর উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল। না, একদম তার মনের মতোই। ফাইজের চোখ কেউ ধরতে না পারলেও ঈশান ঠিকই বুঝেছে। যদিও ঈশান এসব নিয়ে কথা বলতে এ বাড়িতে আসেনি। তার আসার কারণ ভিন্ন। আতিয়া বেগম সবাইকে নাস্তা দিল টেবিলে। তার আগে ফ্রেশ হতে পাঠালো জোর করে। আতিয়া বেগমের কথায় পিহুকে ফারজুকে নিয়ে নিজের রুমে যেতে হলো। ফারজু রুমে এসে বিছানায় বসে পড়ল। এতে পিহুর কোনো ভ্রুক্ষেপ হল না। ফারজু পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে চিনতে পেরেছ পিহু? জি। মুখে ছোট করে উত্তর দিলেও পিহু মনে মনে বলল, না চেনার কি আছে, নাটক। ঈশান ভাইয়ের বউ হয়ে এসেছেন, এখন আপনারে না চেনার কি? বল নাকি আমি? পিহুর ভাবনার মাঝে ফারজু আবার বলে উঠে, তো পিহু কোন ক্লাসে পড়ছ এখন? ইন্টার সেকেন্ড ইয়ারে। ও আচ্ছা। জি। আমার কথায় কি তুমি বিরক্ত হচ্ছ? না, বলেন, কি বলবেন? আচ্ছা শুনো। জি বলেন। আচ্ছা, শুনেছি শাদি নাকি দেশে আছে। তবে এখন কোথায়? বাড়িতেই আছে। কেন? না, এমনি। আর কিছু না বলে ফারজু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফারজু যেতেই পিহু মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, না এমনি নাকি, এক্স এর জন্য পরাণ পুড়ছে বুঝি বুঝি যতসব নাটকবাজ মানুষেরা। পিহু জানে না কেন তাদের সহ্য করতে পারছে না, তবে এটা জানে সেদিন ঈশানরা চলে যাওয়ার সময় যখন ইলিয়াস চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়েছিল, তখন একবারের জন্য ও তারা পিছু ফিরে তাকায়নি। আর সেটার সূত্র ধরেই পিহুর তাদের কথাও অসহ্যকর লাগছে। ফারজু ফ্রেশ হয়ে বের হলে পিহু তাকে নিয়ে আবার নিচে গেল নাস্তার জন্য। আতিয়া বেগম সবাইকে খাবার সার্ভ করছেন। আতিয়া বেগমের আদেশ, বাড়ির বুমা এতদিন পর এসেছে, একটু খেয়াল রাখ। পিহু ও বাধ্য মেয়ের মতো ক্লান্ত শরীর নিয়ে সব মেনে চলছে। সবার খাওয়া শেষ হতেই ঈশানরা তাদের আগের সেই রুমের দিকে চলে গেল। এতদিন তালাবদ্ধ থাকলেও আজ আতিয়া বেগম বেশ গুছিয়েন। আর ফাইজ এ দোতলার ডান দিকের রুমটা দেওয়া হলো। মাঝে সাদির রুম আর শেষে পিহুর রুম। পিহুর আজ সব কিছু বিরক্ত লাগছে, আতিয়া বেগমকেও বিরক্ত লাগছে। এই যে আতিয়া বেগম এখন হাতে কফি ট্রে দিয়ে বলে উঠল সবাইকে দিয়ে আসতে। পিহু সবাইকে দিলেও ফাইজকে দিতে দ্বিধাবোধ হচ্ছে। বেশ ভয়ও করছে। শাদি যদি জানে সে কোনো ছেলের সামনে গেছে তাহলে আবার রিয়েক্ট করবে। তবুও ভয়কে দূরে ঠেলে দিয়ে সাদির রুমে ঠেলা দিল। না, দরজা ভিতর থেকে বন্ধ। পিহু এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে ফাইজের রুমের সামনে এসে দরজায় নক করতেই ফাইজ দরজা দিল। দরজা খুলেই ফাইজ দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, ওহ পিহু, আসো আসো, ভিতরে আসো। পিহু টেরা চোখে ফাইজের দিকে এক পলক তাকিয়ে ভিতরে গেল। বেড সাইড টেবিল এর উপর কফির কাপটা রেখে বলে উঠল, মামুনি পাঠিয়েছে। কি?
কফি বলেই পিহু চলে যাওয়ার জন্য উদ্যত হলো, ঠিক তখনই ফাইজ বলে উঠে, আচ্ছা পিহু, একটা কথা শুনো। সহসা পিহুর পা থমকে গেল। এখন যদি প্রশ্নের উত্তর না দেয় তবে অভদ্রতামি হবে। তাই সম্মানের খাতিরে বলে উঠল, জি কিছু বলবেন ভাইয়া। ফাইজ কিছু বলতে যাবে তার আগেই নিচ থেকে ভেসে এলো আতিয়া বেগমের ডাক। পিহুকে ডাকছেন তিনি। পিহু আর এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে গেল ঘর থেকে। নিচে এসে রান্নাঘরের সামনে দাঁড়াতেই আতিয়া বেগম করুণ কণ্ঠে বলে উঠল, তোরে এত কাজে বলছি, কিছু মনে করিস না মা। না মামুনি, কি মনে করব? তুমি বলো কি করতে হবে। আতিয়া বেগম করুণ কণ্ঠে বলল, সাদি বলেছিল সকাল 10টার সময় ডেকে দিতে, তার নাকি জরুরি হসপিটালে যেতে হবে। কিন্তু আমি তো ভুলে গেছিলাম। 10টার কাটা পেরিয়েছে কখন। এখন কি হবে মামুনি? এক কাজ করো না মা। কি কাজ মামুনি? আমি বকফি দিচ্ছি, তুই একটু ওরে ডেকে দিয়ে আয়। আমি গেলে রাগ করবে তার উপর রান্না চুলোয়। আর তুই অসুস্থ, তোকে কিছু বলবে না, জানা মা। পিহু আর কিছু বলতে পারল না। আতিয়া বেগমের করুণ কণ্ঠ শুনে বেগতা সকাল সকাল সাদির হাতের চড় খাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি উপরে উঠতে থাকল। জেরিনের ধাক্কায় পিহু কল্পনা থেকে ফিরে আসে। এই পিহুরানি, কি ভাবছিস? কয় কি ভাবছি? এই যে এক দৃষ্টিতে তাকিয়েছিলি, চোখের পলক ও পড়ছিল না। এবার পিহু একটু নড়েচড়ে বসল। ঠোঁটে জোর করে হাসি টেনে এনে বলল, তুই ভুল দেখেছিস। এখন বল কি খাবি? কিছু না, তুই বস এখানে। তোরে বলতে বলছি না কি খাবি, আমি বানিয়ে নিয়ে আসি। আচ্ছা বল, চা নাকি কফি? জেরিন মুখে হাত দিয়ে বেশ খানিকক্ষণ ভেবে বলল, কড়া লিকারের লাল চা হলে মন্দ হয় না, আবার তা যদি হয় আমার পিহুরানির হাতের। বারান্দায় বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে তোর হাতের চা জাস্ট জমে যাবে। পিহু উঠে দাঁড়িয়ে কোমরে 2 হাত দিয়ে টেরা চোখে জেরিনের দিকে তাকাল। জেরিন পিহুর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল বোকার মতো। পিহু জেরিনের দিকে তাকিয়ে বলল, হয়েছে হয়েছে, তোর এই গুণগান শুনতে শুনতে আমি অভ্যস্ত। এত মিছা কথা কইতে নাই দোস্ত। তুই দোলনায় গিয়ে বস, আমি আসছি। আমি আবার কখন মিথ্যা বললাম? জেরিনের কথার উত্তর না দিয়েই পিহু চলে গেল রান্নাঘরে চা নিতে। 10 মিনিটের মাথায় চা আর বিস্কুট নিয়ে এলো। বারান্দায় গিয়ে জেরিনের পাশে বসে আবার গল্প জুড়ে দিল। বারান্দাটা বেশ বড়। এক পাশে বেশ কয়েকটা গোলাপ গাছ আছে, আর অন্য পাশে একটা দোলনা, দুজন বসে বিকালে পরন্ত বিকাল উপভোগ করার মতো। জেরিন চা চুমুক দিয়ে পিহুকে বলে উঠল, যাই বলিস ভাইয়ার পছন্দ, কিন্তু সেই বাড়িটা এক দেখায় আমারও পছন্দ হয়েছে। হুম, আচ্ছা একটা সত্যি কথা বলবি? এবার পিহু জেরিনের দিকে তাকায়। দুজনের চোখের মনি শান্ত। পিহু শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি? তুই কি আদেও ভাইয়ার সাথে ভালো আছিস? পিহু কোনো জবাব দেয় না। জেরিন যা বুঝার বুঝে নেয়। পিহুর চোখে পানি টলমল করছে। আসলেই সে কি ভালো আছে? না, সে মোটেই ভালো নেই। অতীত তাকে কষ্টে অগ্নিয়গিরিতে পুড়াচ্ছে। জেরিন কথার প্রসঙ্গ বদলাতে বলে উঠে, কোনো খোঁজ পাওয়া গেছে? না। জেরিন আর কিছু বলে না। সে বুঝতে পেরেছে পিহুর নয়ন থেকে এবার বাধাহীনভাবে ঝরবে বাড়িধারা। তাই সে পিহুর মাথাটা নিজের কাঁধে নেয়। তারপর চা খাওয়ায় মনোযোগ দেয়। পিহুর মনে পড়তে থাকে সেদিনের কথা, আবারও সত্যিই বুকের ভিতরে কেমন শূন্যতা অনুভব করছে সে। পিহু আবার ডুব দিল সেই অতীতে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন, আর একটা লাইক আর কমেন্ট করে যাবেন।